বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়েছিলেন রিকশা চালক মোহাম্মদ সুজন। 2025 শিক্ষাবর্ষের বইতেও স্থান পেয়েছে এই গ্রাফিতি। নতুন পাঠ্য বইয়ে জুলাই বিপ্লবের বীরত্ব গাঁথায় স্থান পেয়েছে গণ অভ্যুত্থানের গ্রাফিতিও। ৭১-এর যুদ্ধজয়ের নায়কদের অবদানও জানতে পারবে শিক্ষার্থীরা। বিস্ফোরক আইনের মামলায় 12 বছরের সাজা থেকে রেহাই পেলেন বিএনপি নেতা রুহুল কুদ্দুস দুলু। হত্যা চেষ্টা মামলায় 3 মাসের জামিন অভিনেত্রী শমী কায়সারের। বাজারে দেখা মিলল ভোজ্য তেলের লিটারে 8 টাকা বাড়ানোর একদিনের মধ্যে সরবরাহ বাড়ালেন ডিলাররা। নতুন দামে এখনো শুরু হয়নি বিক্রি। এবং সিরিজ বাঁচানোর মিশনে সন্ধ্যায় দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। একাদশে আসছে পরিবর্তন, ব্যাটিং নিয়ে ভিন্ন পরিকল্পনা। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার পাঠ্য বইয়ে যুক্ত হয়েছে জুলাই বিপ্লবের ঘটনা। প্রচ্ছদে যুক্ত করা হয়েছে গণ অভ্যুত্থানের গ্রাফিতি। পাশাপাশি বইয়ে তুলে ধরা হয়েছে ৭১-এ মহান স্বাধীনতার পেছনের সব নায়কের অবদান। আগামীতে আরও বড় পরিসরে পরিমার্জনের মাধ্যমে পাঠ্য বইকে ঢেলে সাজানোর কথা জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। শামসুল হক প্রিন্সের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শাকির আহমেদ। প্রেসে ছাপা হচ্ছে নতুন বছরের পাঠ্য বই। প্রতিটি বইয়ে আছে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সংগঠিত জুলাই বিপ্লবের ছোঁয়া। অন্যান্য শ্রেণীর মতো তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ে যত বিপদ তত ঐক্য শিরোনামের গ্রাফিতি স্থান পেয়েছে। আর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে 1952 সাল থেকে 2024 সালের ইতিহাস সংশ্লিষ্ট গ্রাফিতি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়েছিলেন রিকশা চালক মোহাম্মদ সুজন। তার সেলুট জানানোর সেই দৃশ্যটি আঁকা হয় বিভিন্ন দেয়ালে দেয়ালে। পরবর্তীতে 2025 শিক্ষাবর্ষের বইতেও স্থান পেয়েছে এই গ্রাফিতি। যে গ্রাফিতিগুলো সার্বজনীন আবেদন সৃষ্টি করে, তাদের স্বপ্নের কথা বলে, সেগুলোকে আমরা দিয়েছি। জুলাই বিপ্লবের ঘটনা ও বীরত্বগাথা ৫ম থেকে ৯ম শ্রেণীর বইয়ে গল্প আকারে উপস্থাপন করা হয়েছে। ইংরেজিতে গ্রাফিতি নামে একটা আর্টিকেল আছে, তেমনি আমরা তোমাদের ভুলবো না, এরকম নামে একটা লেখাও ৫ম শ্রেণীর বইতে সম্ভবত আছে। এনসিটিভি বলছে, ইতিহাস বিকৃতি থেকে পাঠ্য বইকে মুক্ত রাখতে মহান মুক্তিযুদ্ধ সহ দেশ গঠনে অবদান রাখা সবাইকে যথাযথভাবে উপস্থাপন করা হয়েছে। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ও তাজউদ্দিন আহমেদের অবদান এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার বিষয়েও অন্তর্ভুক্ত করা হয়েছে আগামী শিক্ষাবর্ষের বইয়ে। স্বাধীনতার উষালগ্নে মেজর জিয়াউর রহমান মৃত্যুর ভয় উপেক্ষা করে ঘোষণা দিয়েছিলেন ২৬ তারিখে একবার, ২৭ তারিখে আরেকবার, সেগুলো আমরা উল্লেখ করেছি। পাশাপাশি ৭ই মার্চের ভাষণ আমাদের জাতিকে প্রস্তুত করেছে, সেটাও আমরা রেখেছি। শিক্ষাবিদরা বলছেন, বারবার পাঠ্যপুস্তক পরিবর্তনের ফলে যে ব্যয় হয় তা থেকে উত্তরণে শিক্ষার জাতীয় দর্শন নির্ধারণ করা জরুরি। জাতীয় দর্শন অনুযায়ী হবে আমাদের জাতীয় শিক্ষাক্রম। সেই জাতীয় শিক্ষাক্রম অনুযায়ী আমাদের হবে পাঠ্যপুস্তক, যা প্রতি বছর বছর পরিবর্তন হবে না, যেটা একটা সাস্টেনেবল কাগজ এবং গুণগত মানসম্পন্ন কাগজ দিয়ে আমরা ছাপাবো। একই বই যেন আমরা 10 বছর বা 20 বছর ব্যবহার করতে পারি। এবার প্রাথমিক ও মাধ্যমিক স্তরে প্রায় 40 কোটি 16 লাখ নতুন বই ছাপাচ্ছে সরকার, যার সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১,৭৫০ কোটি টাকা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। বিস্ফোরক আইনের মামলায় বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে 12 বছরের সাজা থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট। হত্যা চেষ্টা মামলায় অভিনেত্রী শমী কায়সারকেও 3 মাসের জামিন দিয়েছেন উচ্চ আদালত। বিচারপতি AK-M আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বিস্ফোরক আইনের মামলায় বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে 12 বছরের সাজা থেকে খালাস দিয়েছেন। দুলুর আইনজীবীর দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে মামলা দায়ের করে সাজা দেওয়া হয় তাকে। একই বেঞ্চ উত্তরা পূর্ব থানার হত্যা চেষ্টা মামলায় শমী কায়সারকে 3 মাসের জামিন দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে 29 সেপ্টেম্বর উত্তরা পূর্ব থানায় শমী কায়সারের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। 6 নভেম্বর তাকে গ্রেফতার করে পুলিশ। জনবান্ধব, গ্রহণযোগ্য আচরণ ও বাহিনীর সুরক্ষায় পুলিশ কমিশন গঠনের সুপারিশ করেছে বিএনপি। র্যাব বিলুপ্তির প্রস্তাবনাও দিয়েছে দলটি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ব্রিফিংয়ে পুলিশ সংস্কার কমিটির প্রতিবেদন তুলে ধরে এ সুপারিশ করেন দলটির নেতা মেজর হাফিজ।
16 বছরে এই দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে স্বৈরাচারী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ, যার মধ্যে একটি প্রধান ক্ষতি হয়েছে বাংলাদেশে, যে এই দেশে যে একটা চমৎকার পুলিশ বাহিনী ছিল, পুলিশ ফোর্স ছিল, এটি অত্যন্ত বিতর্কিত হয়ে পড়েছে। গণশত্রুতে পরিণত হওয়া সত্ত্বেও এই বাহিনীকে ছেঁটে ফেলার কোনো সুযোগ নাই। একে আবার সংশোধন করে দাঁড় করাতে হবে। রাষ্ট্রের এই অত্যাবশ্যকীয় সার্ভিসটির সংস্কার এখন সময়ের দাবি। শুধুমাত্র উন্নততর সার্ভিস প্রাপ্তির জন্য নয়, ভবিষ্যতে বল প্রয়োগের ক্ষেত্রে সাম্প্রতিককালে ঘটে যাওয়া নিষ্ঠুর আচরণের যেন পুনরাবৃত্তি না ঘটে, সেই লক্ষ্যে পুলিশ বিভাগের সংস্কারের জন্য পুলিশ বিভাগের সংস্কার একটা গুরুত্বপূর্ণ জাতীয় দাবিতে পরিণত হয়েছে। পতিত স্বৈরাচারেরা এখনও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে অভিযোগ করে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংসের চক্রান্তকারীরা এক হয়েছে। সকালে গুলশানে এক সংবাদ সম্মেলনে 16 ডিসেম্বর কনসার্ট আয়োজন নিয়ে ব্রিফ করেন অ্যানি। তিনি বলেন, কোনো ষড়যন্ত্রের কাছে নতুন বাংলাদেশের মানুষ মাথা নত করবে না। এই সবার আগে বাংলাদেশ আগামী 16 ডিসেম্বর মানিক মিয়া অ্যাভিনিউতে একটি কনসার্ট প্রোগ্রাম করার সিদ্ধান্ত নিয়েছে। এই কনসার্টের মধ্য দিয়ে দেশীয় সংস্কৃতির বিকাশ, বাংলাদেশের গান আমরা এই জাতির সামনে, এই প্রজন্মের সামনে তুলে ধরছি এবং তুলে ধরব। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জুলাই গণহত্যা, গুমসহ বিভিন্ন সময়ে আওয়ামী ফ্যাসিবাদী জুলুমের ভুক্তভোগীদের গণজমায়েতের আয়োজন করেছে মায়ের ডাক সংগঠন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আল আমিন তুষার। সরাসরি যাব তার কাছে। তুষার, জুলাই গণহত্যা থেকে শুরু করে এই সময়ের আগে আসলে দীর্ঘ এক যুগ এবং যে শাসনামল ছিল, সেই শাসনামলের যে বিচার বহির্ভূত নানা ধরনের গুম এবং হত্যাকাণ্ড, সেই সময়ের যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলো রয়েছে, সেই সব কিছুরই যে প্রতিবাদ, তার প্রতিবাদে কিন্তু এবং সে তার বিচারের দাবিতে এক হয়ে আওয়াজ তুলি, এই শীর্ষক একটি গণজমায়েতের কিন্তু ডাক দেয় মায়ের ডাক। এই সংগঠনটি কিন্তু দীর্ঘদিন ধরে গুম হওয়া যারা ব্যক্তি রয়েছেন তাদেরকে নিয়ে এবং এই ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তাদেরকে নিয়ে কিন্তু কাজ করছেন। এবং আমরা গত কিছুদিন আগে, গত পরশু দিন কিন্তু এই যে সমাবেশ তার কিন্তু আসলে ডাক দেয় এবং মূলত জোরপূর্বক গুম, ক্রসফায়ার, পুলিশি হেফাজতে নির্যাতন এবং সেখানে মৃত্যু, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের গণহত্যা, মোদি বিরোধী আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন, ডিএসএ সহ বিভিন্ন সময়ে যে আসলে যারা আসলে বিভিন্ন ধরনের জুলুমের ভুক্তভোগী রয়েছেন তাদেরই আসলে সারা দেশ থেকে কিন্তু তারা কিন্তু এখানে আসবেন এবং তাদেরই যে জমায়েত, সেই জমায়েতটাই কিন্তু আজকে হচ্ছে। এবং আমরা এরই মধ্যে দেখতে পাচ্ছি যে এখানে যারা আসলে আয়োজক রয়েছে এখানে বেশ বড়সড়ভাবেই কিন্তু এই সমাবেশের আয়োজন করা হয়েছে এবং প্রতিটি জায়গায় আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে যেই ওই সময়ের ঘটনাগুলোর যে চিত্র সেগুলো কিন্তু ফুটে উঠেছে। একরকম বলাই যায় যে একটি এক্সিবিশনের মতো কিন্তু এখানটায় আসলে অবস্থান করছে। প্রতিটি এখানে যে ব্যানারগুলো রয়েছে সেখানে কিন্তু জুলাই গণহত্যা এবং এই যে বিভিন্ন সময়ের খুন গুমের যে চিত্র সেগুলো কিন্তু কোথাও বাস্তব চিত্র, কোথাও প্রতীকী চিত্রের মাধ্যমে কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। আমরা দেখেছি যে পুলিশি যে অর্থাৎ সে সার্বিক যে জায়গা ছিল আসলে সশস্ত্র বাহিনীকে ব্যবহার করে যে ক্ষমতাসীন যারা সরকার বা যারা ছিলেন তারা কিন্তু আসলে দীর্ঘ সময় ধরে তাদের কাজ স্বার্থ হাসিলের চেষ্টা করেছে, ক্ষমতায় বসে থাকার চেষ্টা করেছে। সেই সব কিছু কিন্তু এখানে ফুটে উঠেছে। তাদের এখন মূল দাবি যেটা, যে বিচারের দাবিতে সবাই এক হয় এবং এই যে বিচার বহিত নানা হত্যাকাণ্ড ছিল সেটা কিন্তু আসলে বিচার হতে হবে। তো এই ছিল এখানকার আসলে যে গণজমায়েতের যে সবশেষ তথ্য আমার কাছে। দুপুর 1টায় কিন্তু এই গণজমায়েত শুরু হওয়ার কথা রয়েছে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে সহকর্মী আল আমিন তুষার। সময় সংবাদে আরও থাকছে। ভ্যাট আদায়ের পরিসংখ্যানে গরমিল, বেশি দেখানো হয়েছে প্রায় 2000 কোটি টাকা। বর্তমান সিস্টেমে ত্রুটির সুযোগ নেই, দাবি এনবিআর চেয়ারম্যানের, খতিয়ে দেখার আশ্বাস। দাম বৃদ্ধির একদিনের মধ্যেই বাজারে 6 লাখ বোতলজাত সয়াবিন তেল। তবে বাজারে নতুন দরের তেল এখনো না আসায় আগের দামেই তেল কিনতে পারছেন ক্রেতারা।
সকালে রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে 167 টাকায়, আর 5 লিটারের বোতল বিক্রি হচ্ছে 818 টাকায়। ব্যবসায়ীরা বলছেন দাম বৃদ্ধির ঘোষণার পর ডিলাররা বাজারে তেলের সরবরাহ বাড়িয়েছে, তবে নতুন দামের তেল এখনও বাজারে ছাড়া হয়নি, যে কারণে আগের দামেই বিক্রি করছেন তারা। আগামীকাল থেকে নতুন তেলে বাজারে এলে 175 টাকা লিটার বিক্রি হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বাজার পরিস্থিতির আরো খবর জানবো। মোহাম্মদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী SM আরেফিন। আরেফিন, বাজারে পাওয়া যাচ্ছে না বোতলজাত সয়াবিন তেল, যদিও বা দু একটি দোকানে মিলছে, কিনতে হচ্ছে সাথে মশলা, চাল কিংবা অন্য সাবজিজুরি পণ্য, যে কারণে মানে এই যে চিত্রটি, বাজারের সংকটের চিত্রটি, এটি কিন্তু একদিন আগেও বাজারে এই চিত্র ছিল, কিন্তু গতকাল বাণিজ্য উপদেষ্টার সঙ্গে তেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর বৈঠক শেষে নতুন তেলের দাম নির্ধারণের পর কিন্তু বাজারে চিত্রের কিছুটা পরিবর্তন ঘটেছে। বাজারে সয়াবিন তেল এখন পাওয়া যাচ্ছে, যদিও দু একটি দোকানে ঘাটতি রয়েছে, কিন্তু ক্রেতাদেরকে যে ফেরত যেতে হচ্ছিল গত এক সপ্তাহ আগেও, সেটি কিন্তু এখন আর ফেরত যেতে হচ্ছে না। ক্রেতারা এসে তাদের চাহিদা মতো 1 লিটার, 2 লিটার কিংবা 5 লিটার তেলের বোতল কিনতে পারছেন। যদিও খুচরা বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন যে দাম বৃদ্ধির ঘোষণার পরই কিন্তু গতকালকেই ডিলাররা তাদের মজুত করে রাখা সয়াবিন তেলের সরবরাহ বাজারে শুরু করে, যে কারণে গত কয়েক সপ্তাহের যে সংকট সেটি কিন্তু কেটে উঠেছে। এবং যদিও আমাদেরকে ক্রেতারা বলতেছেন যে সরকারকে একরকম বাধ্য করেই তেলের দাম আসলে বৃদ্ধি করা হয়েছে। অসাধু ব্যবসায়ীরা গত কয়েক সপ্তাহের সিন্ডিকেট করে বাজারের থেকে তেল তুলে নিয়ে এখন তারা বাড়তি দামে সরকারকে বাধ্য করেছে নতুন দাম ঘোষণা করতে। যদিও খুচরা ব্যবসায়ীরা অবশ্য আমাদেরকে বলছেন যে নতুন তেল কিন্তু বাজারে এখনও আসেনি। বাজারে গতকালকে থেকে যে তেলের সরবরাহটি হয়েছে সেটি পুরনো তেল, এবং সেটি লিটার 167 টাকাতেই বিক্রি হচ্ছে, এবং 5 লিটার বোতল যেটি, সেটি 818 টাকাতেই বিক্রি হচ্ছে। যদিও নতুন তেল কবে আসবে এ ব্যাপারে তারা আমাদেরকে জানিয়েছেন যে আজকে তারা অর্ডার নিতে আসতে পারে কোম্পানিগুলো, তাহলে হয়তো আগামীকালকে থেকে নতুন দামে বাজার থেকে ক্রেতারা হয়তো বাড়তি দামেই, অর্থাৎ খোলা ও বোতলজাত সয়াবিন তেল 8 টাকা প্রতি লিটার বেড়ে এটি হচ্ছে 175 টাকা এবং 500 এবং 840 টাকায় বিক্রি হবে। যদিও সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো জানিয়েছে যে ডলারের দাম বৃদ্ধির কারণেই আসলে তাদেরকে দামের এই সমন্বয় করতে হয়েছে। ক্রেতারা আমাদেরকে বলেছেন যে যদিও দাম বৃদ্ধির কারণে তাদের মধ্যে ক্ষোভ রয়েছে, কিন্তু তেল কিনতে পেরে তারা কিছুটা উদ্বেগ কেটেছে তাদের। এই ছিল বাজার নিয়ে আমার কাছে সবশেষ। রাজধানীর মোহাম্মদপুর থেকে তেলের বাজার নিয়ে জানাচ্ছিলেন SM আরেফিন। আমদানি স্বাভাবিক থাকায় দুদিনের ব্যবধানে হিলিতে কমল পেঁয়াজের দাম। প্রতি কেজি পেঁয়াজে 15 টাকা কমায় কিছুটা স্বস্তিতে ক্রেতা। হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে বেড়েছে পেঁয়াজ আমদানি। সরবরাহ এবং ক্রেতা সংখ্যা কম থাকায় কমেছে পেঁয়াজের দাম। দুদিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজ কমেছে 10 থেকে 15 টাকা পর্যন্ত। বর্তমানে বন্দরে ইন্দ্রজাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি 60 থেকে 62 টাকায়, আর গুজরাট ও নাসিক জাতের পেঁয়াজের দাম 66 থেকে 67 টাকার মধ্যে রয়েছে। হিলি কাস্টমসের তথ্য অনুযায়ী চলতি সপ্তাহের গেল 3 কর্মদিবসে ভারতীয় 89 ট্রাকে 2500 মেট্রিক টন পেঁয়াজ আমদানি। প্রায় 5 বছর ধরে ডিজেল আসছে না বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের আওতায় থাকা কুড়িগ্রামের চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদে ভাসমান দুটি তেল ডিপোতে। এতে করে সড়ক পথে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় বেশি দামে ডিজেল কিনে জমিতে সেচ দিতে হচ্ছে চরাঞ্চল সহ জেলার কৃষকদের। আগামী বোরো মৌসুমের আগে ডিপো দুটির মাধ্যমে তেল সরবরাহের দাবি ব্যবসায়ী, ক্ষতিগ্রস্ত কৃষকদের। এদিকে ডিপো দুটি সচল করার আশ্বাস স্থানীয় প্রশাসনের। ব্রহ্মপুত্র নদের ডান তীরে পানিতে ভেসে আছে যমুনা ও মেঘনা অয়েল কোম্পানির দুটি বার্জ ডিপো, কিন্তু দীর্ঘদিন ধরে এখানে নেই তেল সরবরাহ। অথচ 4 বছর আগে ডিপোগুলো থেকে বড় মৌসুমে প্রায় 25 লাখ লিটার ও অন্য সময়ে গড়ে 10 লাখ লিটার ডিজেল সরবরাহ হতো। নৌপথে কম খরচে ডিজেল সরবরাহের জন্য 1989 সালে কুড়িগ্রামের চিলমারী নদীবন্দর এলাকায় দুটি বার্জ ডিপো স্থাপন করে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। এরপর থেকে ডিলারদের মাধ্যমে কৃষকের কাছে ডিজেল সরবরাহ করে এলেও নাব্য সংকটের অজুহাতে 2020 সালের শুরু থেকে তেল সরবরাহ বন্ধ করে দেয় সংশ্লিষ্ট দপ্তর। এলাকাবাসীর অভিযোগ, ডিপো বন্ধ থাকায় বেশি দামে ডিজেল কিনে চাষাবাদ ও নৌযান চালান তারা।
বাগাবাড়ি থেকে তেল নিয়ে আসি, এতে আমাদের ক্যারিং খরচ বেশি। এই ডিপোতে তেল আসলে কৃষকরা, গরিব মানুষ এটা থেকে অনেক উপকৃত হবে। প্রয়োজনীয় লোকবল সহ সবকিছু ঠিকঠাক থাকলেও তেল না আসার কারণ জানা নেই ডিপোতে কর্মরতদের। তবে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। এখানে তেল আসলে আমরা তেল ডেলিভারি দিতে পারবো, কোনো সমস্যা নাই। আমাদের মেশিন মিটার ডেটার সব ঠিক আছে। যেহেতু এটা কৃষকের সাথে রিলেটেড এবং আমাদের খাদ্য উৎপাদনের সাথে সংশ্লিষ্টতা, আমি খুব দ্রুত চেষ্টা করব এগুলি কিভাবে পুনরায় চালু করা যায়। চিলমারি বার্জ ডিপো দুটির তেল ধারণ ক্ষমতা প্রায় 10 লাখ লিটার। সময় সংবাদ, কুড়িগ্রাম। শিল্প সুরক্ষা ও রফতানি সক্ষমতা বাড়ানোর নামে দেয়া সুবিধা ধীরে ধীরে কমে আসবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। ভ্যাট দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড মিলনায়তনে আয়োজিত সেমিনার ও সম্মাননা অনুষ্ঠানে তিনি কথা বলেন। আমরা 50 বছর যাবত বহু শিশুকে লালন করছি, এখনো মানে ট্যাক্স রেয়ার দিয়ে, ইনসেন্টিভ দিয়ে, আর কতকাল শিশুকে লালন করবো। এই প্রোটেকশনের দিন কিন্তু চলে গেছে। আমরা আস্তে আস্তে আমরা এই যে ডেভেলপিং কান্ট্রিতে 2026 এইসব সুবিধা কিন্তু থেকে আমাদের কিন্তু বেরিয়ে আসতে হবে, না হলে কিন্তু আমরা কম্পিটিটিভ হতে পারবো। এসব সব মাথায় রেখে সবাইকে আমি অনুরোধ করব, আপনারা ট্যাক্স দেবেন। ভ্যাটটা দেওয়া অত্যন্ত জরুরি। আমি সবাইকে অনুরোধ করব যে যেরকমভাবে পাবেন যত বিশেষ ভ্যাটটা দেবেন। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর দেয়া ভ্যাট আদায়ের তথ্যে মিলেছে গড়মিল। চলতি অর্থবছরের জুলাই থেকে অক্টোবর প্রতি মাসেই গত বছরের তুলনায় আমদানি পর্যায়ে ভ্যাট আদায় কমলেও 4 মাসের যোগফলে তা প্রায় 3% বেশি দেখানো হয়েছে। একই সময়ে স্থানীয় পর্যায়ে ভ্যাট আদায় বেশি দেখানো হয়েছে প্রায় 370 কোটি টাকা। এনবিআর এর হালনাগাদ পরিসংখ্যান বিশ্লেষণ করে এমন তথ্য মিলেছে। রাজস্ব আদায় নিয়ে মাঝে মাঝে নানামুখী সমালোচনার মুখে পড়ে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এবারে মূল্য সংযোজন কর আহরণের পরিসংখ্যানে দেখা যাচ্ছে গড়মিল, যা নিয়ে তৈরি হতে পারে বিভ্রান্তি। অক্টোবরে প্রকাশ করা রাজস্ব আহরণের তথ্য বলছে, আমদানি পর্যায়ে চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে আদায় হয়েছে 16,730 কোটি 82 লাখ টাকা, যা গত অর্থ বছরের একই সময়ের তুলনায় 2.83% বেশি। অথচ ওই সময়ে মাস প্রতি আমদানি পর্যায়ে মূসক আদায় প্রবৃদ্ধি ছিল নেতিবাচক। হিসাব করলে দেখা যায় প্রকৃত আদায় ছিল 15,257 কোটি 8 লাখ টাকা, অর্থাৎ 1,473 কোটি 74 লাখ টাকার গড়মিল চিহ্নিত হয়েছে। এদিকে স্থানীয় পর্যায়ে তথা দেশের ভিতরে কেনাকাটায় যে মূসক আদায় হয়েছে সে হিসেবেও ত্রুটি দেখা গেছে। জুলাই অক্টোবর সময়ে এ ধরনের মূসক আদায় হয়েছে 24,462 কোটি 77 লাখ টাকা, অথচ এনবিআর এর দেয়া তথ্যের মাস ভিত্তিক যোগফল দাঁড়ায় 24,093 কোটি 30 লাখ টাকা, অর্থাৎ 369 কোটি 47 লাখ টাকা আদায় বেশি দেখানো হয়েছে। এ বিষয়ে সোমবার এক সংবাদ সম্মেলনে এনবিআর এর চেয়ারম্যান আব্দুর রহমান খানকে প্রশ্ন করা হলে তার দাবি, বর্তমান সিস্টেমে ভুল হওয়ার সুযোগ নেই, তবে বিষয়টি খতিয়ে দেখার কথা জানান তিনি। এরকম তো হওয়ার কথা না। আমাদের এখন কালেকশন ফিগার কিন্তু আমরা এক্স্যাক্টলি যেটা অ্যাকচুয়াল কালেকশন হয় সেটাই দেখাই, এবং আমাদের আইবাস সিস্টেম থেকে আমরা এটা জেনারেট করি। ফলে এখানে যোগ বিয়োগে ভুল হওয়ার সুযোগ নাই। যদি ওরকম কোনো ভুল থাকে আমরা কারেক্ট করি। চলতি অর্থ বছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4,80,000 কোটি টাকা, যেখানে ভ্যাট বাবদ আদায় করা হবে সর্বোচ্চ 1,82,783 কোটি টাকা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। চীনের হারবিন শহরে বরফ দিয়ে বিশাল আকৃতির শিল্পকর্ম তৈরি করা হয়েছে। 37তম আন্তর্জাতিক আর্ট এক্সপো উপলক্ষে এই আয়োজন। শিল্পকর্মগুলো দেখতে ভিড় করছেন অনেকে। চারিদিকে শুধু বরফ, গলায় উজ্জ্বল লাল রঙের মাফলার জড়িয়ে শহরের মাঝখানে বিশাল আকারের এক তুষার মানব। এই সুন্দর শিল্পকর্মটি ক্যামেরা বন্দি করতে ব্যস্ত অনেকে। অন্যদিকে আবার দেখা যাচ্ছে কিছু বাসিন্দা প্রায় অর্ধেক কাজ শেষ করে ফেলেছে অন্য আরেকটি দানবাকৃতির বরফের শিল্পকর্ম বানাতে। বরফে ঘেরা জায়গাটি ঘুরতে এসেছেন অনেক বাসিন্দা ও পর্যটক। স্থানীয়
সে সময় রোববার মিস্টার স্নোম্যান নামের এই বিশাল ভাস্কর্যটি হারবিনের 37তম সান আইল্যান্ড আন্তর্জাতিক তুষার ভাস্কর্য আর্ট এক্সপো উপলক্ষে তৈরি করা হয়েছে, যা অনুষ্ঠিত হচ্ছে চীনের হেইজিয়ান প্রদেশের সবচেয়ে বড় শহর হারবিনে। 20 মিটার উচ্চতার এই তুষার মানবটি বানাতে প্রায় 4000 কিউবিক মিটারের তুষারের প্রয়োজন হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। এটি 2024 সালের শীত মৌসুমের প্রথম বরফের তৈরি ভাস্কর্য। 30 জনেরও বেশি ভাস্কর ও 4 জন শ্রমিক মিলে মিস্টার স্নোম্যানকে সুন্দর শিল্পকর্মে রূপ দিয়েছেন। সান আইল্যান্ড আন্তর্জাতিক তুষার ভাস্কর্য আর্ট এক্সপোতে আরও নানা ধরনের বরফের শিল্পকর্ম তৈরি করা হচ্ছে। গেল শনিবার বিশাল আকৃতির মিস্টার স্নোম্যান ভাস্কর্যটি তৈরির কাজ সম্পন্ন হয়েছে। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের খবর জানাবো। সিরিজ বাঁচানোর মিশনে দ্বিতীয় ওয়ানডেতে সন্ধ্যায় মাঠে নামছে টাইগাররা। প্রথম ওয়ানডে আর উইকেটের বিবেচনায় এই ম্যাচে স্কোয়াডে আসছে কিছু পরিবর্তন। ব্যাটিং নিয়ে হচ্ছে আলাদা কাজ। সেন্ট কিটস অ্যান্ড নেভিসের ওয়ার্নার পার্কে ম্যাচটি শুরু হবে 7:30টায়। সহজ সমীকরণ হঠাৎ করেই পাল্টে গেছে। অর্ধযুগ ক্যারিবীয় দুর্গ দখল করে অজেয় যে সাম্রাজ্য গড়েছিল টাইগাররা, অন্তত ওয়ানডে ফরম্যাটে ছেদ পড়েছে সেই আভিজাত্যে। সামনে এখন সিরিজ বাঁচানোর সমীকরণ। একই মাঠ, সেই সেন্ট কিটস অ্যান্ড নেভিসের ওয়ার্নার পার্ক। প্রথম ওয়ানডের আগ পর্যন্ত টাইগারদের কাছে যা ছিল লাকি ভেন্যু। তবে উইকেটে আসছে পরিবর্তন, তাই তো পরিবর্তন আসতে পারে স্কোয়াডেও। নাহিদ রানা, তাসকিন আর তানজিম সাকিব পেস ইউনিটে বাদ পড়তে পারেন একজন। শরীফুলের একাদশে ফেরাটা প্রায় নিশ্চিত। নাসুম নাকি রিশাদ এ নিয়ে কিছুটা দ্বিধায় ম্যানেজমেন্ট। ম্যাচটির আগের দিন টাইগারদের ছিল ঐচ্ছিক অনুশীলন, যেখানে ছিলেন প্রথম ওয়ানডে না খেলা ক্রিকেটাররা। সেই ম্যাচে স্কোরবোর্ডে 294 রান তোলার পরেও উইকেটের বিবেচনায় তা ছিল অপ্রতুল। এই ম্যাচে তাই ভিন্ন স্ট্র্যাটেজি টাইগার ম্যানেজমেন্টের। যে লেভেলে আসছি সেই লেভেলে তো আমাদের অনেকগুলো জায়গা আছে যেগুলো আমরা আসলে ইমপ্রুভ করতে হবে। যে একটা ছোট যে মিস্টেকটা, সেটা ব্যাটিংয়ে হয়তো আমরা আরো 20 রান করতে পারলে হয়তো একটু প্রেশারটা একটু বেশি দিতে পারতাম। বাট ছেলেরা যেভাবে ব্যাটিং করেছে সেটা অ্যাকর্ডিং টু সিচুয়েশন বলেন, উইকেট বলেন, উইকেটের ধরন বলেন, আমার কাছে মনে হয়েছে তারা ভালো ব্যাটিং করেছে। প্রথম ওয়ানডেতে ইনিংস সর্বোচ্চ 74 রান তুললেও মেহেদী মিরাজের স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন উঠেছে অনেক। তবে অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ আর দারুণ ছন্দে থাকা জাকের আলী অনিকের ব্যাটে ভরসা খুঁজতে পারে টাইগাররা, কিন্তু ওসব নিয়ে ভাবছে না টিম ম্যানেজমেন্ট। যখনই আপনি ন্যাশনাল টিমে খেলতে আসছেন, আপনি বাংলাদেশের টপ 11 জন প্লেয়ারের মধ্যে একজন। তো আপনাকে এখানে আমি এক্সপিরিয়েন্সের দোহাই দিয়ে আপনাকে আমি আসলে কিছু আপনাকে বাঁচাবো না। আপনি যখনই সে যদি 2 ম্যাচ হোক 3 ম্যাচ হোক, তাকে সেটা ডেলিভারি করতেই হবে। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে প্রায় 1 দশক পর ওয়ানডে সিরিজ জয়ের দারুণ সুযোগ এসেছে ওয়েস্ট ইন্ডিজের সামনে। দ্বিতীয় ম্যাচে যা নিশ্চিত করতে চায় স্বাগতিক দল। এ ম্যাচেও আভাস মিলছে হাই স্কোরের, তবে সেখানে বাদ সাধতে পারে বিরূপ প্রকৃতি। কারণ সেন্ট কিটস অ্যান্ড নেভিসে ম্যাচ শুরুর আগে আছে বৃষ্টির পূর্বাভাস। মাহবুব রিমন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়েছিলেন রিকশা চালক মোহাম্মদ সুজন। 2025 শিক্ষাবর্ষের বইতেও স্থান পেয়েছে এই গ্রাফিতি। নতুন পাঠ্য বইয়ে জুলাই বিপ্লবের বীরত্বগাথা স্থান পেয়েছে। গণঅভ্যুত্থানের গ্রাফিতিও 71-এর যুদ্ধ জয়ের নায়কদের অবদানও জানতে পারবে শিক্ষার্থীরা। অর্থ পাচার মামলায় খালাস তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুন। বিস্ফোরক মামলায় 12 বছরের সাজা থেকে রেহাই দুলুর। হত্যা চেষ্টা মামলায় শমী কায়সারের জামিন। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়।